তাহলে দেখো এই ব্রাহ্মী লিপির আবার কিছু ভাগ আছে। এই ব্রাহ্মী লিপি 3 ভাগে বিভক্ত। তাহলে ব্রাহ্মী লিপি 3 ভাগে বিভক্ত। ব্রাহ্মী লিপি 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে পূর্বী লিপি, এক হচ্ছে পূর্বী লিপি, দুই হচ্ছে পশ্চিমা লিপি। এক হচ্ছে পূর্বী লিপি, দুই হচ্ছে পশ্চিমা লিপি, তিন হচ্ছে মধ্য ভারতীয় লিপি। অথবা আমরা মধ্য ভারতীয়টাকে মাঝখানে দিতে পারতাম, এতে কোনো প্রবলেম নাই। পূর্বী লিপি, পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি। আমাদের এই পশ্চিমা লিপি নিয়ে কোনো আলোচনা নেই, আমাদের মধ্য ভারতীয় লিপি নিয়ে কোনো আলোচনা নেই। আমাদের আলোচনা হচ্ছে পূর্বী লিপি থেকে। আমরা স্টার দিয়ে লিখবো পূর্বী লিপি থেকে, পূর্বী লিপি থেকে পরবর্তীতে, পূর্বী লিপি থেকে পরবর্তীতে কুটিল লিপির জন্ম, পরবর্তীতে কুটিল লিপির জন্ম। তাহলে পূর্বী লিপি থেকে পরবর্তীতে কুটিল লিপির জন্ম, অর্থাৎ এই পূর্বী লিপি থেকেই পরবর্তীতে এসে এই কুটিল লিপির জন্ম হয়েছে। এবং কুটিল লিপির পরিবর্তিত নামই হচ্ছে আজকের বাংলা বা বঙ্গলিপি। তাহলে আমরা স্টার দিয়ে লিখতে পারি কুটিল লিপির, কুটিল লিপির বদলে যাওয়া নাম, কুটিল লিপির বদলে যাওয়া নাম বাংলা বা বঙ্গ লিপি। তাহলে কুটিল লিপি পরবর্তীতে বাংলা বা বঙ্গ লিপিতে পরিবর্তিত হয়। মানে কুটিল লিপি, পূর্ব লিপি থেকে কুটিল লিপির জন্ম, আর কুটিল লিপি থেকে পরবর্তীতে আমাদের বাংলা বা বঙ্গ লিপির উদ্ভব হয়। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি তাহলে আমাদের লিপিটা এইভাবে আসে। এটা হচ্ছে ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপি থেকে যেটা আসলো তার নাম হচ্ছে ধরো পূর্বী লিপি, পূর্বী লিপি। এই পূর্বী লিপি থেকে যেটা আসলো তার নাম হচ্ছে কুটিল লিপি। এই কুটিল থেকে যেটা আসলো তার নাম হচ্ছে বাংলা বা বঙ্গ লিপি। অর্থাৎ এইভাবে আমাদের এই বাংলা লিপির উদ্ভব বা ব্রাহ্মী লিপির উদ্ভব। অর্থাৎ এইভাবে আমাদের বাংলা লিপির বা ব্রহ্মলিপির উদ্ভব হয়। ধরো একটা মজার ঘটনা, তুমি যদি লিপির বৈশিষ্ট্য না জানো তাহলে পৃথিবীর যে দেশে যাবে সেই দেশে গিয়ে কিন্তু তোমাকে বিপদে পড়তে হবে। ধরো তুমি গিয়েছো সৌদি আরবে, সৌদি আরবে সবকিছু ডান দিক থেকে চলে। তো আমাদের দেশের একটা ছেলে তো সৌদি আরবে গিয়ে পানির ব্যবসা করে, ধরো 7 আপ বিক্রি করে। তো এই ছেলে চিন্তা করলো যে 7 আপের যদি একটা বিজ্ঞাপন তৈরি করি তাহলে আমাদের বিক্রিটা বেড়ে যাবে। এই জন্য সে কি করলেন, ধরো হচ্ছে যে এই বাম পাশে একটা লোককে দেখানো হলো, সে ক্লান্ত, ক্লান্ত শরীরে 7 আপ পান করতেছে। 7 আপ পান করার পর সে সতেজ হয়ে গেছে। এরকম 3 ঘন্টার একটা বিজ্ঞাপনটা নিয়ে দিল চৌরাস্তার মোড়ে টানিয়ে। আল্লাহর কি রহমত, 3 দিনের মধ্যে এই দোকানে বিক্রি বন্ধ। কারণ আরবের লোক প্রথমে তাকায় ডান দিকে, দেখলো একটা লোক সতেজ ছিল, সতেজ লোকটা 7 আপ পান করেছে। 7 আপ পান করার পর সে ক্লান্ত হয়ে গেছে। যা খাইলে মানুষ ক্লান্ত হয় তা কখনো মানুষ খায় না। এটাই হচ্ছে লিপির বৈশিষ্ট্য। যে দেশে যে লিপি সেই দেশে সবকিছু ওই লিপিতেই তৈরি করতে হয়। তাহলে আমাদের ব্রাহ্মী লিপি মানে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লিখতে হয়। তাহলে কখন এই ব্রাহ্মী লিপির ব্যবহার শুরু হয়েছিল? স্টার দিয়ে লিখবো সম্রাট, সম্রাট অশোকের শাসনামলে, সম্রাট অশোকের শাসনামলে, সম্রাট অশোকের শাসনামলে ব্রাহ্মী লিপির ব্যবহার শুরু হয়। ব্রাহ্মী লিপির ব্যবহার শুরু হয়। তাহলে সম্রাট অশোকের আমলে ব্রাহ্মী লিপির ব্যবহার শুরু হয়। তাহলে আমাদের ব্রাহ্মী লিপির ফার্স্ট ব্যবহার শুরুই হয়েছিল সম্রাট অশোকের আমলে। এই অশোক যখন শাসন করত তখন যে লিপিতে লেখা হয় এই লিপিটাই হচ্ছে ব্রাহ্মী লিপি। তাহলে ব্রাহ্মী লিপির গঠন কার্য শুরু হয় কবে? তাহলে এই ব্রাহ্মী লিপির গঠন কার্য, গঠন কার্য শুরু হয় সেন আমলে। গঠন কার্য শুরু হয় সেন আমলে, স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে। স্থায়ী রূপ লাভ করে, স্থায়ী রূপ লাভ করে
পাঠান আমলে, অর্থাৎ ব্রাহ্মী লিপির গঠন কার্য শুরু হয় সেন আমলে এবং স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে। অর্থাৎ আমরা যে বাংলাটা লিখি এখন, এটা একদম স্থায়ী হয়েছে গিয়ে এই পাঠানদের সময়ে। এই পাঠান আমলে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে। এর মানে এই বিবর্তন হতে অনেক সময় লেগেছে, কারণ অনেক আলোচনা পর্যালোচনা, অনেক গবেষণা, যে আসলে এই শব্দটা এরকম হবে কিনা, ধ্বনির বা বর্ণের রূপ কেমন হবে, এটা নিয়ে বহু গবেষণা চলেছে। গবেষণা করতে করতে মূলত আজকে ভাষাটা একটি জায়গায় স্থির রূপ লাভ করেছে। এখন স্বরেয় কেমন হবে, স্বরায় কেমন হবে, এইটা একজন ব্যক্তিকে তৈরি করে দিতে হলো। যিনি এই ধ্বনিগুলোকে এইভাবে তৈরি করে দিয়েছেন, তিনি মূলত হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার। অর্থাৎ ওনাকে ইঞ্জিনিয়ার কেন বললাম, মানে ওনাকে বলা হয় বাংলা লিপির ডিজাইনার। তাহলে সেই বাংলা লিপির ডিজাইনার কে ছিলেন, স্টার দিয়ে লিখবো। বাংলা লিপির ডিজাইনার ছিলেন, বাংলা লিপির ডিজাইনার, বাংলা লিপির ডিজাইনার চার্লস, চার্লস উইলকিন্স। তাহলে বাংলা লিপির ডিজাইনার হচ্ছে চার্লস উইলকিন্স, উনি হচ্ছেন ডিজাইনার। তাহলে খোদাইকারক কে, অর্থাৎ অক্ষরগুলোকে খোদাই করে বানিয়ে দিয়েছেন আরেকজন, অক্ষরগুলোকে খোদাই করে বানিয়ে দিয়েছেন আরেকজন, তাকে বলা হয় বাংলা লিপির খোদাইকারক। তাহলে বাংলা লিপির খোদাইকারক, তার নাম পঞ্চানন কর্মকার। বাংলা লিপির খোদাইকারক হচ্ছে পঞ্চানন কর্মকার, উনি হচ্ছেন খোদাইকারক। উনি দেখালেন স্বরেও খোদাই করে মানে খোদাই করে করে পাথরে খোদাই করে করে অক্ষরগুলো তৈরি করে দিলেন। এই জন্য একজন হচ্ছে ডিজাইনার আর একজন হচ্ছে খোদাইকারক। তাহলে এই হচ্ছে আমাদের বাংলা লিপি। তাহলে এক কথা যদি আমরা এই জবাবগুলো দিতে চাই, তাহলে আমরা বলতে পারি এই ভারতীয় লিপিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ব্রাহ্মী লিপি, দুই হচ্ছে খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য কি, বাম দিক থেকে ডান দিকে লিখে যাওয়া। আর খরষ্টি লিপির বৈশিষ্ট্য কি, ডান দিক থেকে বা দিকে লিখে আসা। তাহলে এই ব্রাহ্মী লিপি আবার কয় ভাগে বিভক্ত, এই ব্রাহ্মী লিপি হচ্ছে তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে পূর্বী লিপি, দুই হচ্ছে মধ্য ভারতীয় লিপি, আর তিন হচ্ছে পূর্বী লিপি। আমাদের মানে পশ্চিমা লিপি। আমাদের পশ্চিম এবং মধ্য ভারতে নিয়ে কোনো আলোচনা নেই, আমাদের আলোচনা হচ্ছে পূর্বী লিপি নিয়ে। এই পূর্বী লিপি থেকে সৃষ্টি হয়েছিল তোমার কুটিল লিপি, এবং কুটিল লিপির পরিবর্তিত নাম বা বদলে যাওয়া নামই হচ্ছে আজকের বাংলা বা বঙ্গলিপি। এটা বদলে যাওয়া, এটা পরিবর্তিত নাম, অর্থাৎ এটা এইভাবে পরিবর্তন হয়ে গেছে। এখন দেখো, সেই ব্রাহ্মী লিপির যিনি মানে এটা সম্রাট অশোকের আমলে এর মূলত ব্যবহারটা শুরু হয়, আর এর গঠন কার্য শুরু হয়েছিল সেন আমলে, স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে। আর বাংলা লিপির ডিজাইনারের নাম হচ্ছে চার্লস উইলকিন্স, আর বাংলা লিপির যিনি খোদাইকারক, সেই খোদাইকারকের নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। তাহলে লিপি থেকে আপাতত এই কয়টা লাইন পড়লেই চলে, এই কয়েকটা লাইনই যথেষ্ট লিপি থেকে প্রশ্ন আসার। এরপরে আমরা হেডলাইন দিব ব্যাকরণ। ব্যাকরণ, তাহলে ব্যাকরণ কাকে বলে বা ব্যাকরণের অর্থ কি? ব্যাকরণ মানে হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে ব্যাকরণ মানে হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণটাকে ভাঙলে পাওয়া যায় বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তাহলে বি যোগ আ যোগ ক্রি যোগ অন একে বলা হয় ব্যাকরণ। বি যোগ আ যোগ ক্রি যোগ অন একে বলা হয় ব্যাকরণ। ব্যাকরণ মানে হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। দেখো, এইটা সর্বপ্রথম যিনি ভেঙে দেখিয়েছিলেন তার নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি এই ব্যাকরণ শব্দটাকে এইভাবে ভেঙে দেখিয়েছিলেন। তাহলে ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কয়েকটা কাজ, তার মধ্যে দুইটা অন্যতম। এক, ভাষাকে বিশ্লেষণ করা। তাহলে ব্যাকরণের কাজ ভাষাকে বিশ্লেষণ করা। ব্যাকরণের কাজ কয়েকটা, তার মধ্যে একটা যদি আমরা পয়েন্ট করে লিখি, ধরো 1 নম্বর দিয়ে লিখলাম ভাষার শৃঙ্খলা রক্ষা করা। ভাষার শৃঙ্খলা রক্ষা করা, ভাষার শৃঙ্খলা রক্ষা করা। দুই হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা, মানে ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করা।
এই দুইটাকে আমরা বলতে পারি ভাষার কাজ, মানে ব্যাকরণের কাজ। এখন প্রত্যেকটা ব্যাকরণের মৌলিক কিছু কাজ অংশ থাকে। তাহলে আমরা জানি আমাদের বাংলা ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে 4টি। তাহলে আমরা স্টার দিয়ে লিখে দিতে পারি ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। এর মধ্যে 1 নম্বরে ধ্বনি তত্ত্ব, 1 নম্বরে ধ্বনি তত্ত্ব। তাহলে ধ্বনি তত্ত্বে কোন কোন বিষয় আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে আলোচিত হয় ধ্বনি, ধ্বনি তত্ত্বে আলোচিত হয় ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন। এই ধ্বনি তত্ত্বে আলোচিত হয় নত্য সত্য বিধান। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে বর্তমান বইতে নত্য সত্য বিধান নামক কোনো অধ্যায় নেই। বর্তমান বই থেকে নত্য বিধান সত্য বিধান মুছে ফেলা হয়েছে। এই অধ্যায়টা এখন আর নত্য বিধান সত্য বিধান আমাদের নতুন বইতে নেই। এবং আরেকটা অধ্যায় হচ্ছে সন্ধি। তাহলে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি, ধ্বনির পরিবর্তন, নত্য বিধান সত্য বিধান এবং সন্ধি। 2 নম্বর হচ্ছে তোমার শব্দ বা রূপ তত্ত্ব, শব্দ বা রূপ তত্ত্ব। শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, শব্দ, শব্দের শ্রেণী বিভাগ আলোচনা হয় তোমার সমাস, আলোচনা হয় প্রত্যয়, আলোচনা হয় উপসর্গ, আলোচিত হয় পদ, আলোচিত হয় ধাতু, আলোচিত হয় ক্রিয়ার কাল, আলোচিত হয় বচন, আলোচিত হয় লিঙ্গ ইত্যাদি। তাহলে এই শব্দগুলো মানে এই ব্যাকরণের অধ্যায়গুলো আলোচিত হবে শব্দ বা রূপ তত্ত্বে। তবে বর্তমানে এটাকে আর শব্দ তত্ত্ব বলা হয় না, এটাকে সরাসরি বলা হয়ে থাকে রূপ তত্ত্ব। দেখো 3 নম্বরে আলোচিত হয় কি? 3 নম্বরে বাক্য তত্ত্ব। 3 নম্বরে বাক্য তত্ত্ব। বাক্য তত্ত্বে আলোচিত হয় বাক্য, আলোচিত হয় উক্তি, আলোচিত হয় বাচ্য, আলোচিত হয় কারক। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, আগে কারক আলোচিত হতো, মানে কারকটা আগে আলোচিত হতো তোমার রূপতত্ত্বে মানে শব্দতত্ত্বে। আর এই কারকটা বর্তমানে আলোচিত হয় তোমার হচ্ছে বাক্যতত্ত্বে। তার মানে এটা বদলে গিয়েছে। তাহলে কারক আলোচিত হতো আগে রূপতত্ত্বে, বর্তমানে বাক্যতত্ত্বে। পদ আলোচিত হয় রূপতত্ত্বে, কিন্তু পদ পরিবর্তন, পদ পরিবর্তন এটা আলোচিত হবে বাক্যতত্ত্বে। এরপর হচ্ছে বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, এই বিরাম চিহ্ন আলোচিত হয় আমাদের বাক্য তত্ত্বে। তাহলে এইটুকু পরিবর্তন, এই পরিবর্তনটুকু তোমাকে একটু মনে রাখতেই হবে, কিছু করার নেই। যেহেতু পরিবর্তন হয়েছে সুতরাং পরিবর্তন তো আমাদেরকে মনে রাখাই লাগবে। এরপর দেখো অর্থতত্ত্ব। 4 নম্বরে হচ্ছে অর্থ তত্ত্ব। অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি? অর্থতত্ত্বের আলোচ্য বিষয় শব্দার্থ। শব্দার্থ বলতে শব্দের মুখ্যার্থ গৌণার্থ, এই বিষয়গুলো শব্দতত্ত্বে অর্থতত্ত্বে আলোচিত হয়। অর্থতত্ত্বে আলোচিত হয় বাগধারা। মনে রাখবা আগে বাগধারা আলোচিত হতো বাক্যতত্ত্বে, আর এখন বাগধারা আলোচিত হয় অর্থতত্ত্বে। এরপর হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। এরপর হচ্ছে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ। এরপর হচ্ছে জোর শব্দ বা শব্দ জোর, শব্দ জোর অথবা জোর শব্দ ইত্যাদি, এগুলো আলোচিত হয় অর্থতত্ত্বে। তাহলে আমাদের এই ব্যাকরণের আলোচ্য বিষয়গুলোর মধ্যে মানে বড় ধরনের পরিবর্তন মাত্র 2টা। একটা হচ্ছে কারক আর একটা হচ্ছে বাগধারা। কারণ বাগধারা আগে আলোচিত হতো বাক্যতত্ত্বে, আর কারক আলোচিত হতো রূপতত্ত্বে। এখন কারক আলোচিত হয় বাক্যতত্ত্বে আর বাগধারা আলোচিত হয় অর্থতত্ত্বে। তাহলে তোমাকে এই 2টা বড় ধরনের পরিবর্তন
এই দুইটা পরিবর্তন তোমাদেরকে খেয়াল রাখা উচিত, মনে রাখা উচিত। পরীক্ষায় যদি এই দুইটা আসে এবং বলে দেয় যে কোনটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে অবশ্যই আগে উত্তর হবে নতুনটা। যদি অপশনে নতুনটা না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি উত্তর দিবে পুরাতনটা। তবে আশা করি মানে এখন প্রশ্নের নতুনটাই থাকবে। নতুনটা থাকলে নতুনটা ভিন্ন অন্য কোনোটা উত্তর হিসেবে গ্রহণ করা হবে না, এটাই বিশ্বাস। কারণ যেহেতু এটা চেঞ্জ হয়েছে, মানে হচ্ছে যেহেতু এটা পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন যা হয় ব্যাকরণের সেটা তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে, কিছু করার নেই। কারণ পরিবর্তন তো পরিবর্তনই, পরিবর্তন সর্বদা গ্রহণীয়, এটা গ্রহণ করতেই হবে। যাই হোক, তাহলে আমাদের এই হচ্ছে ব্যাকরণের 4টা আলোচ্য বিষয়। তাহলে এখন আমরা শুরু করব ধ্বনি। তাহলে হেডলাইন দিবেন ধ্বনি। আর ধনী বলতে আবার কিন্তু বুঝবে না যে যার বাবার অনেক বেশি টাকা পয়সা আছে এক কথা তাকে ধনী বলে, অথবা যে বেশি বড় মাপের চাকরি করে যারটা অনেক বেশি টাকা পয়সা আছে তাকে ধনী বলে। না, এই ধ্বনি কিন্তু সেই ধ্বনি না। এই ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ। এই ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ। এই ধ্বনি হচ্ছে কথা বলা। এই ধ্বনি হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজ। এই ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। তাহলে এক কথায় আমরা বলতে পারি ধ্বনি কাকে বলে। হেডলাইন হচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, কণ্ঠ নিঃসৃত উচ্চারিত আওয়াজ। তাহলে আমরা ছোট করে লিখি কণ্ঠ নিঃসৃত, কণ্ঠ নিঃসৃত উচ্চারিত আওয়াজ। কণ্ঠ নিঃসৃত উচ্চারিত আওয়াজ হচ্ছে ধ্বনি। অর্থাৎ আমাদের বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজটা উচ্চারণ হবে এটাকে আমরা ধ্বনি বলতে পারি। তাহলে কণ্ঠ নিঃসৃত উচ্চারিত আওয়াজের নামই হচ্ছে ধ্বনি। ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম উপাদান। ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। তাহলে আমরা লিখতে পারি ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। তাহলে ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। এই ধ্বনিকে আমরা কত ভাবে ভাগ করতে পারি? তাহলে ধ্বনি হচ্ছে দুই প্রকার। ধ্বনি হচ্ছে দুই প্রকার। নাম্বার এক, স্বরধ্বনি। নাম্বার এক, স্বরধ্বনি। ধ্বনি হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে স্বরধ্বনি, দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে এক হচ্ছে স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এক হচ্ছে স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি, দেখো ছোটবেলায় কি ভুলভাল পড়তাম আমরা। ছোটবেলায় পড়তাম যে ধ্বনি একা একা উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে, যে ধ্বনি অন্যের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। এখন প্রশ্ন হচ্ছে এই ধ্বনি তো আর জড় পদার্থ না যে একজন আরেকজনের সাহায্য নিয়ে চলবে। পরে না বুঝতে পারলাম যে আসলে এখানে সাহায্য বলতে বলা হয়েছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরধ্বনি, আর যেটা বাধা পেয়ে উচ্চারিত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনির সংজ্ঞাটা আমরা একটু লিখে রাখি, কারণ বর্তমানে এই সংজ্ঞা থেকেই পরীক্ষায় প্রশ্ন করা হয়। তাহলে যে ধ্বনি উচ্চারণের সময়, যে ধ্বনি উচ্চারণের সময়, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস মানে ফুসফুস তাড়িত বাতাস মুখের কোথাও বাধা পায় না, বাধা পায় না। তাহলে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখের কোথাও বাধা পায় না, তাহলে মুখের কোথাও যদি বাধা না পেয়ে উচ্চারিত হয় তাকে বলা হয়ে থাকে স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি মাত্র 11টি। স্বরধ্বনি হচ্ছে মাত্র 11টি। কোন কোনটা? স্বরেয়, স্বরেয়া, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই 11টা হচ্ছে স্বরধ্বনি। কিন্তু এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে এই দুইটা ধ্বনির উচ্চারণ আলাদা হয়, কিন্তু হ্রস্ব ই এবং দীর্ঘ ই
এই দুইটার উচ্চারণের খুব একটা তফাৎ আমরা সৃষ্টি করতে পারি না। আবার হ্রস্ব উ দীর্ঘ উ এই দুইটা ধ্বনির উচ্চারণেরও খুব একটা তফাৎ আমরা সৃষ্টি করতে পারি না। আর রি যখন উচ্চারণ করি রি, তখন আমাদের জিহ্বা কাঁপে, কম্পিত হয়। যার কারণে ব্যাকরণবিদরা এইটাকে স্বরধ্বনির কাতার থেকে বাদ দিয়ে দিয়েছেন। এই দুইটা মিলে একটাকে মৌলিক ধরা হয়, এই দুইটা মিলে একটাকে মৌলিক ধরা হয়। আর ওই যখন উচ্চারণ করি তখন আরো দুইটা স্বরধ্বনি লাগে, একটা লাগে অ যোগ হ্রস্ব ই, আর যখন ও উচ্চারণ করি তখনও দুইটা স্বরধ্বনি লাগে, অ যোগ হ্রস্ব উ। এই জন্য এই দুইটাকেও স্বরধ্বনি থেকে বাদ দেওয়া হয়। সেই হিসাব করলে, আলোচনা করলে দেখা যায় মৌলিক স্বরধ্বনি দ্বারা 6টি: স্বরেয়, স্বরেয়া, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, আর একটা ও। কিন্তু পরবর্তীতে ব্যাকরণবিদরা আরেকটি ধ্বনিকে মৌলিক স্বরধ্বনি হিসেবে স্বীকৃতি দিলেন। সেই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক স্বরধ্বনি হয়ে গেল 7টি। তাহলে স্টার দিয়ে লিখতে পারি মৌলিক স্বরধ্বনি 7টি। তাহলে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে মাত্র 7টি। এই 7টিকে মৌলিক স্বরধ্বনি বলা হয়। তাহলে কোন 7টা? যেমন স্বরেয়, স্বরেয়া, সরি নাম্বার করে ফেলছি, স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, সরি দীর্ঘই হবে না, হ্রস্বউ, হ্রস্বউ, এ, ও, এবং আরেকটা নাম হচ্ছে এ। তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এবং এই 7টি মৌলিক স্বরধ্বনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাহলে এই 7টাকে বলা হবে আমাদের মৌলিক স্বরধ্বনি। 2, যৌগিক স্বরধ্বনি 2টি। যৌগিক স্বরধ্বনি, দেখো এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে দ্বিস্বরধ্বনি বা দ্বিস্বর। যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি এর পরিমাণ হচ্ছে 2টি। কি কি? এক হচ্ছে ওই এবং আরেক হচ্ছে ও। তাহলে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি হচ্ছে 2টি, এক হচ্ছে ওই, আরেক হচ্ছে ও। তাহলে এই দুইটাকে যৌগিক স্বর বা দ্বিস্বরধ্বনি বলা হয়। তাহলে মৌলিক স্বরধ্বনি 7টি: স্বরেয়, স্বরেয়া, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ। আর দ্বিস্বর বা যৌগিক স্বর 2টি, একটা হচ্ছে ওই আর একটা ও। এখন দেখো পরীক্ষায় যখন প্রশ্ন করা হয় তখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে তারপর প্রশ্ন করা হয়, যাতে করে তোমরা ভুলভাল উত্তর দাও। সেটা কিভাবে? প্রশ্নটা করা হয় এইভাবে যে বাংলা ভাষায় মোট যৌগিক স্বরধ্বনি কয়টি? সেক্ষেত্রে উত্তর হয় 25টি। কিন্তু যদি বলা হয় বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ অথবা যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি বা চিহ্ন, সেই ক্ষেত্রে উত্তর হয়ে যায় 2টি। কিন্তু যখন মোট শব্দটা যুক্ত করে দেওয়া হয় তখন উত্তর হয়ে যায় 25টি। তাহলে এক্ষেত্রে আমরাও লিখে রাখতে পারি যে মোট যৌগিক স্বর 25টি। বাংলা ভাষায়, বাংলা ভাষায়, বাংলা ভাষায় মোট যৌগিক স্বর, বাংলা ভাষায় মোট যৌগিক স্বর 25টি। এগুলা মধ্যে 23টি অলিখিত, 23টি অলিখিত মানে লিখে প্রকাশ করা যায় না। আর লিখিত হচ্ছে 2টি, লিখিত 2টি। তাহলে 23টি হচ্ছে অলিখিত, লিখিত 2টি। প্রশ্ন হচ্ছে অলিখিত কিভাবে, তাহলে বুঝবো কেমনে? দেখো একটু বোঝা যায়। ধরো একটা শব্দ হচ্ছে ঢাকাই, একটা প্রত্যয় সাধিত শব্দ। এটাকে ভাঙলে পাওয়া যায় ঢাকা যোগ আই। কিন্তু আমরা কখনো আইটা এইভাবে লিখি না, স্বরের হ্রস্বই আই, আমরা কখনোই আইটাকে এইভাবে লিখি না। যেহেতু আইটাকে এইভাবে লিখি না, সুতরাং আই হচ্ছে একটি অলিখিত যৌগিক স্বরধ্বনি। যদি আমরা কখনো আইটাকে আলাদা করে স্বরের হ্রস্বই এইভাবে দিয়ে লিখতে পারতাম, তাহলে আই লিখিত যৌগিক স্বর হতো। যেহেতু এটাকে লেখা যায় না, সুতরাং এটি একটি অলিখিত যৌগিক স্বর। আবার ধরো তোমাকে বলা হলো বউ, যদি বউ বলা হয়, এটাও একটা অলিখিত যৌগিক স্বর। কারণ বউ উচ্চারণ করলে দাঁড়ায় ব যোগ ঔ, ঔ লিখতে স্বরেয় এবং হ্রস্বটা লাগে। একইভাবে লাউ, এই এই জন্য এই 23টিকে বলা হয়ে থাকে অলিখিত যৌগিক স্বরধ্বনি। এখন দেখো আমরা এই যৌগিক স্বরধ্বনিগুলোকে উচ্চারণ অনুসারে 3 ভাবে ভাগ করতে পারি। সেটা কিভাবে? এক হচ্ছে জিহ্বার অবস্থান,
মানে স্বরধ্বনিগুলোকে আমরা উচ্চারণ অনুসারে ভাগ করতে পারি। এক হচ্ছে জিহ্বার অবস্থান, মানে আমাদের জিহ্বাটা কিভাবে থাকে এইটা একটা। দুই, ভাগ করতে পারি তোমার হচ্ছে ঠোঁটের আকৃতি, অর্থাৎ ঠোঁট কেমন থাকে, ঠোঁটের আকৃতি, ঠোঁটের আকৃতি। আরেকটা হচ্ছে বায়ুর চাপ, বাতাস কম লাগে না বেশি লাগে, এটাকে বলা হয় বায়ু, বায়ুর চাপ। এই তিন ভাবে ভাগ করতে পারি। তাহলে এক হচ্ছে জিহ্বার অবস্থান, দুই হচ্ছে ঠোঁটের আকৃতি, তিন হচ্ছে বায়ুর চাপ। এই তিন ভাবে আমাদের এই স্বরধ্বনিগুলোকে ভাগ করা যায়। এখন দেখো, এই তিনটা ভাগ যদি মনে রাখতে চাও বা এই তিনটা ভাগ যদি সত্যিকার অর্থে বোধগম্য করতে চাও, তাহলে আমরা একটা ছোট্ট ছক আঁকাবো। এই ছকের মাধ্যমে দুইটা দেখাবো, একটা হচ্ছে ঠোঁটের আকৃতি, আর একটা হচ্ছে তোমার জিহ্বার অবস্থান। তাহলে তোমরাও আমার সাথে একটি ছোট্ট ছক আঁকতে পারো, খুব বেশি বড় হবে না, ছোট্টই হবে। মানে এই প্রথম একটা দাগ দিয়ে রাখলাম এবং প্রথম ঘরটাকে আমি খালি রাখবো, খালি রেখে তারপরের ঘরে লিখবো তোমার হচ্ছে আহ সম্মুখ, সম্মুখ, সম্মুখ অবলিক দিয়ে প্রসারিত। তাহলে যা সম্মুখ তার নাম প্রসারিত, সম্মুখ অবলিক প্রসারিত। এবং দ্বিতীয় ঘরে লিখবো, দ্বিতীয়টা অবলিক না, দ্বিতীয়টা সোজা, সম্মুখ অবলিক প্রসারিত। দ্বিতীয়টা হচ্ছে বিবৃত, এখানে বিবৃত মানে হচ্ছে স্বাভাবিক। আর তিন নম্বরে লিখবো পশ্চাৎ, পশ্চাতের আরেক নাম গোলাকৃত, পশ্চাৎ অবলিক গোলাকৃত। এই তিন ভাগে আমরা ভাগ করব, একটা হচ্ছে সম্মুখ অবলিক প্রসারিত, আর একটা হচ্ছে বিবৃত, আর একটা হচ্ছে পশ্চাৎ অবলিক গোলাকৃত। আশা করি তোমরাও এই তিনটা এইভাবে লিখছো। আচ্ছা, লেখার পরে একটু বুঝবো, এই যে আমাদের মুখ, আমি যদি ক্যামেরার সামনে এসে দাঁড়াই, এই যে আমাদের এটা হচ্ছে মুখ, যদি মুখ বরাবর নিচের টুকুকে চিন্তা করি, তাহলে এইটুকু হচ্ছে ইউ আকৃতির, অর্থাৎ আমাদের থুতনিটা হচ্ছে ইউ আকৃতির। আমরা যে মুখ দিয়ে খাবার গ্রহণ করি, এখান থেকে নিচের অংশে আমরা দেখবো জিহ্বা, এবং জিহ্বার নিচে একটু গর্ত আছে। আমরা নিচের পাটির দাঁতের সামনে দিয়ে যদি নখ ঢুকাই দেই, তাহলে দেখবো এখানে একটা গর্ত আছে। এই গর্তের মধ্যে জিহ্বাটা থাকে, জিহ্বার থাকার অবস্থান এখানে। কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা উপরের দিকে উঠে যায়, নিচের দিকে নেমে যায়। জিহ্বা কখনো দাঁতের দিকে এগিয়ে আসে, কখনো জিহ্বার দাঁত থেকে পেছনের দিকে সরে যায়। যখন জিহ্বার অগ্রভাগ মানে জিহ্বার সামনের অংশ, আমরা যেটাকে জিহ্বার ডগা বলে থাকি, এইটা যদি পেছনের দিকে চলে যায় তবে তাকে পশ্চাৎ বলে, আর সামনের দিকে এগিয়ে আসলে তাকে সম্মুখ বলে। এবং এইটা যত উপরের দিকে থাকে তার নাম উচ্চ হয়, আর একটু নিচের দিকে নামলে উচ্চ মধ্য হয়, তার থেকে নিচে নামবে নিম্ন মধ্য, আর যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাকে আমরা নিম্ন বলে ডাকবো। তাহলে দেখো কোন ধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা কোথায় যায়। আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করে দেখবা যে তোমাদের জিহ্বাটা ঠিক দাঁতের এই জায়গাতে স্পর্শ করে কিনা। ধরো এইটা আমার দাঁত, এই নখটাই আমার দাঁত, নিচের পাটির দাঁত, এবং আমি যখন উচ্চারণ করব রস্য ই, আমি যখন উচ্চারণ করব ই, তখন জিহ্বার ডগাটা ঠিক নিচের পাটির দাঁতকে স্পর্শ করে, একবারে মাড়ি থেকে শুরু করে দাঁতের উপর পর্যন্ত। এখানে সে জিহ্বার ডগা ধাক্কা লাগে এবং জিহ্বাটা একটু উঁচু হয়ে উচ্চারণ হয় রস্য ই, রস্য ই। এই জন্য ই ধ্বনির উচ্চারণ হচ্ছে সম্মুখ, এই জন্য রস্যইর উচ্চারণ হবে সম্মুখ। যখন আমরা উচ্চারণ করব রস্য উ, রস্য উ, তখন আর জিহ্বা দাঁতকে স্পর্শ করবে না, দাঁত থেকে সরে এখানে একটা ফাঁকা হয়, রস্য উ, রস্য উ। তাহলে উ উচ্চারণের সময় যেহেতু জিহ্বা পেছনের দিকে সরে যায়, এই জন্য এটাকে বলা হয় পশ্চাৎ। তাহলে এটা সম্মুখ, এটা পশ্চাৎ। আবার দেখো, আমরা যখন উচ্চারণ করি তোমার হচ্ছে আহ, এ, যখন রস্যের পর আমরা এ উচ্চারণ করি, তখন জিহ্বার ডগাটা আমাদের মারিতে যাচ্ছে, এ, এ। আর যখন আমরা উচ্চারণ করি ও, তখন জিহ্বা আমাদের আরো পিছনে সরে যায়, এই জন্য এর নাম পশ্চাৎ। আমরা যখন উচ্চারণ করব এ, তখন জিহ্বা মাড়ির থেকে আরেকটু নিচে নেমে আসে, এ, জিহ্বার ডগা মাড়ির থেকে তখন আরেকটু নিচে, একেবারে যে এই শক্ত, এইখানে এসে শক্ত মাড়িতে এসে পৌঁছায়। আর যখন আমরা উচ্চারণ করি অ, তখন জিহ্বাটা আরো পেছনের দিকে সরে যায়। আর যখন আমরা উচ্চারণ করব সরে আ,
স্বরে আ, তখন আমাদের জিহ্বার আর কোনো নড়াচড়া থাকে না, জিহ্বা একদম চুপচাপ শুয়ে থাকে, উপর দিয়ে বাতাসটা ফুসফুস থেকে বের হয়ে আসে। এই জন্য জিহ্বা, এই স্বরেটাকে বলা হয় বিবৃত। দেখো এখন আমি এটাকে ভাগ করে দিচ্ছি, আমার ভাগ শেষ। এই যে প্রথম ঘরটা খালি রাখলাম, তাহলে এখানে কি লিখবো? এই যে রস্ব এবং রস্যউ, এই দুটো উচ্চারণের সময় যেহেতু জিহ্বার অবস্থান সবার উপরে ছিল, এই জন্য একে বলা হয় উচ্চ, একে বলা হয় উচ্চ। যখন আমরা এ এবং ও উচ্চারণ করি, তখন জিহ্বাটা এই রস্বই যেখানে ছিল তার থেকে আরেকটু নিচে নেমে আসে, এই জন্য একে বলা হয় উচ্চ মধ্য, একে বলা হয় উচ্চ মধ্য। এ এবং ও, যখন এ এবং অ ধ্বনির উচ্চারণ করি, তখন জিহ্বাটা আর একটু নিচে নামে, তবে নিচে থেকে একটু উপরে, এই জন্য একে বলা হয় নিম্ন মধ্য, একে বলা হয় নিম্ন মধ্য। আর স্বরে আ, একে বলা হয় তোমার হচ্ছে নিম্ন স্বরধ্বনি, একে বলা হয় নিম্ন স্বরধ্বনি। এই জন্য আকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়ে থাকে। বিবৃত মানে স্বাভাবিক, এর কোনো পরিবর্তন নাই। এখন দেখবো, তাহলে এটাকে তো গেল জিহ্বার অবস্থান। এখন আমাদের কোন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটটা কেমন থাকে, কোন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটটা কেমন থাকে, আমরা আমাদের ঠোঁটের বিষয়টা যদি একটু দেখি, ঠোঁট কেমন থাকে। দেখো, যখন উচ্চারণ করি রস্ব ই, রস্ব ই, তখন যে ঠোঁটটা প্রসারিত হয়, রস্ব ই, ঠোঁটটা প্রসারিত হয়, এ প্রসারিত হয়, এ প্রসারিত হয়। যখন উচ্চারণ করি রস্ব ও, ঠোঁট গোল হয়, ও গোল হয়, অ এটাও গোল হয়। তার মানে রস্ব ও, অ এগুলা গোলাকৃত, রস্ব ই, এ, এ এগুলো হচ্ছে প্রসারিত, আর স্বরে আ এটা হচ্ছে বিবৃত। এই জন্য যা সম্মুখ তাই প্রসারিত, যা পশ্চাৎ তাই গোলাকৃত। মনে রাখতে হবে, যা পশ্চাৎ তাই গোলাকৃত, যা সম্মুখ তাই প্রসারিত। আর বিবৃত হচ্ছে একটি, তার নাম হচ্ছে স্বরেয়া, স্বরেয়াটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। এখন দেখো, তাহলে বায়ুর চাপ মানে বাতাস, এই বাতাস কম বেশির ভিত্তিতে বায়ুর চাপ বলতে আমরা অন্য কিছু বোঝানো বোঝো না। এখানে বায়ুর চাপ বলতে হচ্ছে কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাস কতটুকু লাগে, অর্থাৎ বাতাস কি অনেক কম লাগে নাকি আবার অনেক বেশি লাগে। তাহলে এই বায়ুর চাপ অনুসারে আমরা স্বরধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, বায়ুর চাপ অনুসারে স্বরধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। লিস্টার দিয়ে লিখতে পারি, বায়ুর চাপ অনুসারে, বায়ুর চাপ অনুসারে স্বরধ্বনি, বায়ুর চাপ অনুসারে স্বরধ্বনি দুই প্রকার। বায়ুর চাপ অনুসারে স্বরধ্বনি দুই প্রকার, এক হচ্ছে রস হর্ষস্বর, এটাকে রসস্বর বা হর্ষস্বর যাই বলি না কেন, এবং এর পরিমাণ হচ্ছে চারটি, মানে বাতাস খুব কম লাগে এই চারটি ধ্বনি উচ্চারণ করতে। একটা হচ্ছে স্বরেয়, আরেকটা হচ্ছে রসই, আরেকটা হচ্ছে রসৌ, আরেকটা হচ্ছে তোমার রি। এই চারটি ধ্বনি উচ্চারণ করতে বাতাস খুব কম লাগে, তাই একে হর্ষস্বর বা রসস্বর বলে ডাকি আমরা। দুই নম্বর হচ্ছে দীর্ঘ স্বর, অর্থাৎ যে স্বরধ্বনি উচ্চারণ করতে বাতাস অনেক বেশি লাগে তাকে বলা হয়ে থাকে দীর্ঘ স্বর। তাহলে বাতাস বেশি লাগলে তাকে বলা হয় দীর্ঘস্বর। আর দীর্ঘস্বরের পরিমাণ হচ্ছে সাতটি, স্বরে আ, স্বরে আ, দীর্ঘ ই, দীর্ঘ ও, এ, ওই, ও, ও। তাহলে এই সাতটিকে বলা হয় দীর্ঘস্বর। তাহলে হর্ষ স্বরধ্বনি চারটি, স্বরে অ, রস্বই, রস্যৌ, রি। আর দীর্ঘস্বর সাতটি, স্বরে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও। তাহলে এগুলো হচ্ছে দীর্ঘস্বর। তাহলে একটা হর্ষ স্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। ওকে, এই স্বরধ্বনিগুলো আমাদের বাংলা ভাষায় আবার ব্যবহৃত হয় দুই ভাবে। স্বরধ্বনিগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয় আবার দুই ভাবে। সেই দুইটা ভাব কি কি? তোমার হচ্ছে আহ এক হচ্ছে পূর্ণ রূপ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার স্টার দিয়ে স্বরধ্বনির, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে, স্বরধ্বনির সংক্ষিপ্ত, স্বরধ্বনির সংক্ষিপ্ত
রূপকে বলা হয়, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। অর্থাৎ স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কার বলে, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার চিহ্ন আছে কয়টি? 10টি। স্টার দিয়ে কার চিহ্ন, কার চিহ্ন আছে, কার চিহ্ন আছে 10টি। তাহলে কার চিহ্ন কয়টি আছে? মাত্র 10টি। তাহলে কার চিহ্ন আছে 10টি। কি কি? সরায়াতে, সরায়াতে আকার, রস্বইতে রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, তারপর হচ্ছে রস্বউতে রস্বউকার, দীর্ঘউতে দীর্ঘউকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8। ওতে ওকার এবং ওতে ওকার, এই 10টি হচ্ছে কার চিহ্ন। এই 10টা কার চিহ্ন আমরা সবাই জানি, এই 10টা কার চিহ্ন আমরা সবাই জানি। এখন এই 10টা কার চিহ্নের মধ্যে আহ, কোন কার চিহ্নটি আসলে তার আগে একটু বলে নিচ্ছি। সাধারণত কার চিহ্ন মানে কার আগে পরে বসে, স্বরধ্বনির আগে বসে বা স্বরধ্বনির পরে বসে, না ব্যঞ্জনধ্বনির আগে বসে, না ব্যঞ্জনধ্বনির পরে বসে। দেখো এই কার চিহ্নগুলো বসে সাধারণত ব্যঞ্জনধ্বনির সাথে, কারণ কার চিহ্ন কিন্তু কখনো স্বরধ্বনির সাথে বসে না। মনে রাখতে হবে তোমাদের, কার চিহ্ন বসে হচ্ছে স্বরধ্বনির সাথে। আচ্ছা, কার চিহ্ন বসে হচ্ছে স্বরধ্বনির সাথে। এখন এই 10টি কার চিহ্নের মধ্যে কয়টি কার চিহ্ন তোমার ব্যঞ্জন ধ্বনির আগে বসে বা পূর্বে বসে? তাহলে আমরা সেটা লিখে রাখতে পারি। ব্যঞ্জন ধ্বনির পূর্বে বসে, ব্যঞ্জন ধ্বনির পূর্বে, ব্যঞ্জন ধ্বনির পূর্বে বসে মাত্র কয়টা দেখো? একটা, দুইটা, তিনটা। তাহলে ব্যঞ্জন ধ্বনির পূর্বে বসে 3টি কার, ব্যঞ্জন ধ্বনির পূর্বে বসে 3টি কার। কি কি? একটা হচ্ছে তোমার রস্বইকার, আরেকটা হচ্ছে একার, আরেকটা হচ্ছে ওইকার। তাহলে ব্যঞ্জন ধ্বনির পূর্বে বসে 3টি কার, একটা হচ্ছে রস্বইকার, একার এবং ওইকার। 2 নম্বর দেখো, ব্যঞ্জন ধ্বনির পরে বসে, ব্যঞ্জন ধ্বনির পরে, ব্যঞ্জন ধ্বনির পরে বসে 2টি কার, ব্যঞ্জন ধ্বনির পরে বসে 2টি কার। একটা হচ্ছে তোমার আকার, আর একটা হচ্ছে দীর্ঘ ইকার। তাহলে ব্যঞ্জন ধ্বনির নিচে বসে, নিচে বসে 3টি। কি কি? হ্রস্ব উ, দীর্ঘ উ এবং রিকার। আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উভয় পাশে, ব্যঞ্জন ধ্বনির উভয় পাশে বসে 2টি কার, ব্যঞ্জন ধ্বনির উভয় পাশে বসে 2টি কার। একটা হচ্ছে ওকার, আরেকটা হচ্ছে ওকার। এবং একটা ধ্বনির কার চিহ্ন নেই, এটা হচ্ছে অকারের, এই জন্য অকে বলা হয় নীলিন বর্ণ, মানে এটা সব জায়গায় বসে, এই জন্য অকে বলা হয়ে থাকে নীলিন বর্ণ।